হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অভি, তোমাকে একটা মিশনে যেতে হবে। কোথায় স্যার, জানতে পারি? বগুড়ায়। ওখানে অনেকদিন যাবৎ কিছু মরা লাশ পাওয়া যাচ্ছে, আর অনেক নারী তাদের ইজ্জত হারাচ্ছে। আর এই কাজের জন্য আমি তোমাকে সিলেক্ট করেছি। আমি যেতে পারবো, তবে আমার কিছু শর্ত আছে। আর বলতে হবে না। প্রতিদিন সজীবদের তোমাদের বাসায় যেতে হবে, আর প্রতি সপ্তাহে তুমি তাই বলবে তো? স্যার, একদম তাই। আসলে আমার বাবার দিকে যেন খেয়াল রাখতে হয়, তাই শর্ত দেওয়া। কামাল সাহেব আসলে অনেক লাকি যে তোমার মতো একটা সন্তান সে পেয়েছে। বাবা ছাড়া তো আমার কেউ নেই, তাই বাবাকে নিয়ে আমার সকল ভয়। ওকে, তাহলে আর কোনো সমস্যা নেই। কালকে তুমি তাহলে বগুড়ায় যাচ্ছ? স্যার, তাহলে এখন আসি আমি। ওকে। তারপর আমি স্যারের রুম থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। আর আমার পরিচয় তো উপরে হয়ে গেছে, সো আর কিছু বলার নেই। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই বাবা এসে দরজা খুলে দিল। বাবা, চলো, অনেক ক্ষুধা লাগছে, খেতে হবে। যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি লাইলাকে খাবার রেডি করতে বলি। লাইলা খালা আমাদের বাসায় কাজ করে, আর ওনাকে আমাদের পরিবারের একজন মনে করি। তারপর কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম, এসে তিনজন একসাথে খেতে বসলাম। বাবা, কালকে আমাকে বগুড়া যেতে হবে। ওখানে আমাকে একটা মিশনের জন্য স্যার যেতে বলেছে। ওখানে সন্ত্রাসী অনেক বেড়ে গেছে, তাই জন্য বুঝি। কিন্তু তুমি এটা কি করে বুঝলে? খবর দেখানো হচ্ছে তো, তাই। কতদিন থাকবি ওখানে? যতদিন লাগবে সন্ত্রাসীদের ধরতে, ততদিন। তুমি চিন্তা করো না, আমি না আসতে পারলেও সজীব স্যার ওরা তোমাকে দেখে রাখবে। আমি তো সেটা জানি, তুই আমার খেয়াল রাখতে বললেই যাবি। ওইসব বলতে বলতে খাওয়া শেষ, রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আবারও বগুড়া যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে নিচে আসলাম। বাবা, তুমি কিন্তু সাবধানে থাকবে, আর নিয়মিত ওষুধ খাবে। আর খালা, বাবা যদি ওষুধ না খেতে যায় তাহলে তুমি আমাকে সেটা জানিয়ে দেবে। দিব, তুই কোনো চিন্তা আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি। তারপর আমি বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম। রাস্তা দিয়ে হেঁটে বের হয়ে সামনে আসতেই একটা গাড়ি নোংরা পানিতে নামিয়ে দেয়, আর সে পানি আমার গায়ে এসে পড়ছে। গাড়িটা সামনে দাঁড় করালো। আমি গাড়ির কাছে এসে বললাম, গাড়ি দেখে চালাতে পারেন না, অন্ধ নাকি? হঠাৎ করে গাড়ি থেকে একটা পরী নামলো, নেমে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে দিল। ফুটপাতে না হেঁটে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস, আবার আমাকে বলিস অন্ধ? জানিস আমি কে? সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি ফুটপাত বাদ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তাই। তা আপনি কে শুনি? আমার বাবা বগুড়ার সদর থানার এসআই। সামান্য এর মেয়ে হয়ে এমন ভাব, আমার পরিচয় জানলে তো। ওই তুই হাসছিস কেন? সরি, ভুল হয়েছে, মাফ করবেন। বলে মেয়েটির সামনে থেকে চলে আসলাম। তারপর থেকে আমি একটা হেডকোয়ার্টারে উঠলাম। উঠে স্যারকে ফোন দিলাম। স্যার, আমি বগুড়া চলে এসেছি, এখন কি আমি থানায় জয়েন করব? না, তুমি জয়েন করবে না, সিভিল হিসেবে কাজ করবে। আর তুমি ওখানে গেছো, কোনো পুলিশও জানতে পারবে না। ওকে? ওকে স্যার, আপনি যা ভালো মনে করেন। ওকে অভি, এখন তুমি রেস্ট নাও, আর ওখানকার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। ওকে স্যার। তারপর ফোন কেটে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে এই শহরের পরিস্থিতি দেখার জন্য বাইরে হয়ে গেলাম। হঠাৎ করে গুলির শব্দ হলো, এবং সেই শব্দটা কলেজের পিছন দিকের। তাই আমি দ্রুত সেখানে চলে গেলাম, আর সেখানে আশেপাশে কাউকে দেখতে পেলাম না। ওখানে আর না থেকে বাসায় ফিরে এলাম, এবং স্যারকে একটা ফোন দিলাম। সব কিছু স্যারকে খুলে বললাম। গুড জব মাই বয়। অভি, তুমি কাল ওই কলেজে ভর্তি হয়ে যাও। কিন্তু স্যার, সেটা কি করে সম্ভব? সবই সম্ভব হবে। তুমি ওখানকার প্রিন্সিপাল স্যারকে তোমার আই কার্ড দেখাবে, এবং তোমার পরিচয় যেন কেউ না জানতে পারে। ওকে স্যার। তারপর ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম, এবং কলেজে পৌঁছে গেলাম এবং ভিতরে ঢুকলাম। আর আমি ভাবছি, এত বড় কলেজ, এখন প্রিন্সিপাল স্যারের রুমটা কোথায় খুঁজবো? এমন সময় কেউ পিছন থেকে ডাক দিল, ওই তুই এই কলেজে কী করিস? আমি পিছন থেকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আসলে আমি প্রিন্সিপাল স্যারের রুম খুঁজছি, একটু যদি বলে দিতেন তাহলে খুব উপকার হতো। ওকে বলতে পারি, তবে কিছু শর্ত আছে। কি কি শর্ত? হারে ভয়ের কিছুই নেই। আগে বলেন, আপনার নাম কি? আমার নাম অভি। এই কলেজে কি জন্য আসছেন? আমি এখানে ভর্তি হতে এসেছি। ভালো, তা কোন ডিপার্টমেন্টে? ইংরেজি এবং সেকেন্ড ইয়ার।
আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আসলে আমার পাঠক পাঠিকারা জানতে চায় গল্পের নায়িকার নাম। ঐশী রহমান। ও, নাইস নেম। এখন স্যারের রুমটা আমায় দেখিয়ে দিন। ওকে চল, তোকে স্যারের রুমের সামনে রেখে আসি। স্যারের কাছে তো যাবই, কিন্তু তার আগে আপনি একটা কথা বলেন তো। বল, কি কথা? আমি আপনাকে আপনি করে বলছি, আর আপনি আমাকে তুই করে বলছেন কেন? আমি তোর বড় আপু, কারণ আমি থার্ড ইয়ারে পড়ি, বুঝলি? ভাবতেই অবাক লাগছে, সিনিয়র উপরে ক্রাশ খাইছি। ওকে আপু, এখন চলেন স্যারের কাছে। ওকে চল। পর আমি আর ঐশী আপু স্যারের রুমের সামনে গেলাম। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। তারপর আমি স্যারের রুমে ঢুকে পড়লাম। কি সমস্যা? স্যার, আমি এখানে ভর্তি হতে চাই। ভর্তি হতে পারবে, তার জন্য 25,000 টাকাও তোমার কাগজপত্র দিতে হবে। স্যার এটা দেখেন। আমার বের করে তারা হাতে দিলাম। স্যার, আপনি এখানে কেন ভর্তি হবেন? আসলে স্যার, ভয়ের কোনো কারণ নেই। আমি এখানে দিন দিন যে খুন খারাপি হচ্ছে তার সমাধান করতে এসেছি। কিন্তু স্যার, তা এই কলেজে কেন? তারপর আমি এখানে সেদিনের সকল ঘটনা স্যারকে খুলে বললাম। ওকে স্যার, ইচ্ছে যেভাবে ইচ্ছে কাজ করেন। কিন্তু আমার পরিচয় যেন কেউ জানতে না পারে। ওকে স্যার, তাই হবে। তারপর আমি প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে স্যারকে একটা ফোন দিলাম। অভি বলো। স্যার, এই কলেজে ভর্তি হয়েছি। এখন তুমি তোমার কাজ সাবধানে করতে থাকো, আর কোনো প্রয়োজন হলে ফোন দিও, কেমন? ওকে স্যার। বলে ফোনটা কেটে দিলাম। এই কলেজের ক্যাম্পাসের দিকে গেলাম। হঠাৎ একজনের সাথে ধাক্কা খেলাম এবং আমার ঠুঁটো মেয়েটার ঠুট এক হয়ে গেল। মেয়েটি আমার উপর পড়ে গেছে। আমি মেয়েটির দিকে তাকিয়ে তো পুরোই অবাক হয়ে গেলাম। আরে, এইটা তো ঐশী আপু। আমি কিছু বলতে যাব, তার আগে ঠাস ঠাস 3টা থাপ্পড় পড়ে গেল আমার গালে। আমি মনে করতাম তুই একটা ভালো ছেলে, তাই তোর সাথে পরিচিত হয়েছি। কিন্তু তুই সব ছেলেদের মতোই লুচ্ছা। তোদের মেয়ে দেখলেই খালি কিস করতে ইচ্ছে করে, তাই না? আরও অনেক কিছু বলল, আর এদিকে আমি মাথা নিচু করে ঐশীর কথাগুলো শুনছি। আমি কিছু বলতে গিয়ে বলতে পারছি না। এদিকে ক্যাম্পাসে থাকা সবাই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আরও কিছুক্ষণ বকাবকি করে ঐশী আপু ওখান থেকে চলে যায়। আমিও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে বাসায় ফিরে এলাম, কারণ আজ আর কোনো কিছুতেই মন বসাতে পারবো না। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে আসলাম। খাবার খেয়ে আবার রুমে গেলাম। রুমে ঢুকে ফোনটা বেজে উঠলো। দেখলাম বাবা ফোন করেছে। ফোনটা রিসিভ করতে বাবা বলে উঠল, কিরে, ওখানে গিয়ে আমাদের ভুলেই গেছিস? একটাবারও বাবার কথা মনে পড়ে না নাকি? আরে আসলেই তো, এখানে এসে বাবাকে একটা ফোনও করি নাই। সরি বাবা, একটু কাজের চাপ ছিল তো, তাই ফোন দিতে পারি নাই। তা তুমি কেমন আছো? খালা কেমন আছেন? আমরা তো ভালোই আছি। তা তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ঠিকমতো ওষুধ খাচ্ছ তো? খাই তো। সেসব তোকে ভাবতে হবে না। তুই নেই তো কি হয়েছে, আমার আরেক ছেলে আছে না। বাবা আসলে সজীবের কথা বলছে, কারণ বাবা ওকে আমার মতোই আদর করে। সজীব কি বাসায় আসছে? কথা বলবি? দাও। কি খবর, কেমন আছিস তুই? আমরা হলাম বেস্ট ফ্রেন্ড। ভালো। তা তুই কেমন আছিস? আছি ভালোই। তুই না থাকলে কি আর বেশি ভালো থাকা যায়? আচ্ছা, বাবার খেয়াল রাখিস, পরে কথা হবে, কেমন? ওকে, বাই। তারপর ফোনটা কেটে দিয়ে একটা ঘুম দিলাম। গালটা অনেক ব্যথা করছে থাপ্পড়গুলো খেয়ে। সন্ধ্যায় ঘুম ভেঙে যায়। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে আজকেও বের হলাম মিশনে। একটা ফাঁকা জায়গা থেকে কেউ বলছে, কে কোথায় আছেন, আমাকে বাঁচান। কণ্ঠটা একটি মেয়ে মনে হচ্ছে, তাই আমি দেরি না করে ছুটে গেলাম। গিয়ে দেখি একটা মেয়ের সাথে খারাপ কিছু করতে চলেছে। তাই আমি বন্দুকটা বের করে একটা ছেলের পায়ে গুলি করে দিলাম, আর বাকি সবাই পালিয়ে গেল। আমি ছেলেটার কাছে গেলাম, এই কারা তোরা, আর এই মেয়েটিকে তোরা তুলে আনছিস কেন? কেন এনেছি সেটা আপনাকে বলতে পারবো না। আপনি যদি আমাকে মেরেও ফেলেন তারপরে বলতে পারবো না। আমি তোকে মারবো না, তুই ভয় না পেয়ে সত্যি কথা বল। তোকে দেখে তো মনে হয় তুই এই সন্ত্রাসীর প্রফেশনে নতুন, আর করিস না মনে হয়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি একজনের চাপে এই কাজ করতে বাধ্য হই। কে তোমাকে বাধ্য করেছে, তুমি আমাকে নির্ভয় বলো। আসলে ওই সন্ত্রাসীরা আমার বোনকে তুলে নিয়ে গেছে, আর আমাকে ফোন করে বলেছে আমি যদি ঋতুকে ওদের কাছে এনে দেই তাহলে ওরা আমার বোনকে ছেড়ে দিবে। ঋতু হলো এই মেয়েটির নাম, যার চিল্লানি শুনে আমি এখানে আসছি বাঁচাতে। ঋতু হলো এই মেয়েটির নাম, যার চিল্লানি শুনে আমি ওকে বাঁচাতে আসি এখানে। তোমরা কি একে অপরকে চিনো নাকি? হ্যাঁ, আমার পাশের বাসায় ওদের বাসা। তোমার নাম কি, আর তুমি কি করো? আমার নাম রাকিব, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর তুমি? ঋতুকে উদ্দেশ্য করে কথাটা বললাম।
আমি ফার্স্ট ইয়ারে। কিন্তু আপনি সেটা বলুন তো। একজন এসিপি অফিসার, এখন আমি সিভিলে আছি এই সন্ত্রাসীদেরকে ধরার জন্য। আমার কথা শুনে ওরা দুজনে চমকে যায়। ঋতু হঠাৎ করে বলে উঠল, আগে তো কখনো আপনাকে এ থানায় দেখি নাই। কেন, তুমি থানায় থাকো নাকি? আমার বাবা এসআই, তাই মাঝে মাঝে থানায় যাই। আর এখানে নতুন এসিপি অফিসার আছে, এটা তো বাবাও কোনোদিন বলে নাই। আমি এসরে কিছুদিন হলো আসা, আর তাই কেউ জানেও না। আর তোমার আপুর নাম কি ঐশী? ঋতু একদম অবাক হয়ে বলল, কিন্তু আপনি এটা কি করে জানলেন? জানি একটু। আচ্ছা চলো তোমাদেরকে বাসায় দিয়ে আসি। আর আমি যে এসিপি, তোমরা এই কথা কাউকে বলবে না কিন্তু। হ্যাঁ, বলবো না। রাকিব, তোমার হাতটা ব্যান্ডেজ করে নিচে চলো। তারপর রাকিবের হাত ব্যান্ডেজ করে নিয়ে চলে আসলাম। রাকিব, তোমার কোনো ভয় পেতে হবে না, আমি তোমার বোনকে বের করে দেব। আর সন্ত্রাসীরা তোমাকে কি বলে ফোন করে তা তুমি আমাকে জানাবে, কেমন? এই নাও আমার কার্ড। ওকে, এখন আমি তাহলে যাই। ওকে। তারপর রাকিব চলে যায়, কিন্তু ঋতু একা যেতে ভয় পাচ্ছে। ওর মা বাবা যদি ওকে কিছু জিজ্ঞেস করে, তাই ও ভয় পাচ্ছে। আমি ওকে নিয়ে ওদের বাসায় গেলাম। কলিং বেল বাজাতেই ঐশী এসে দরজাটা খুলে দিল। মনে হয় দরজার সামনেই ছিল। ঐশী ঋতুকে দেখে বলল, এতক্ষণ কোথায় ছিলে আপু তুই? আমরা কত চিন্তা করছিলাম তুই জানিস? ঋতুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলল। হঠাৎ ঐশী আমার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় আর বলে উঠল, তুই এখানে কেন আসছিস? কে তোকে নিয়ে আসছে? আমাকে কিছু বলতে না দিয়ে বলে, তোমরা কি একে অপরকে চেনো নাকি? সেসব তোমার আপুর কাছে থেকে জেনে নিও। এখন আমি গেলাম। এই কথা বলে ওখান থেকে চলে আসলাম। ঋতু আর ঐশীর মধ্যে তখনও কথা হয়। ঋতু, তুই অভিকে কোথায় পেলি? আর ও তোকে দিয়ে গেল কেন? অভি ভাইয়া আমাকে আজকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেছে, আর আমি একা আসতে ভয় পাচ্ছিলাম, তাই ওনাকে সাথে করে নিয়ে আসলাম। ঐশী ঋতুর কথা শুনে মনে মনে বলল, ইস, ছেলেটাকে কি এমনি এমনি মেজাজ দেখালাম। এদিকে আমি বাসায় চলে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে যাব, তখন একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতেই, ভাইয়া, আমি রাকিব। রাকিব বলো, কি খবর? সন্ত্রাসের কি আর কোনো ফোন দিয়েছিল? ওরা কলেজের পেছনে দিকে যেতে বলেছে। আমি যদি ওখানে না যাই তাহলে ওরা আমার বোনকে মেরে ফেলবে। যাও, আমি আসি তোমার পেছনে, একদম ভয় পাবা না। ওকে ভাইয়া। তারপর রাকিব চলে যায় সন্ত্রাসীদের দেয়া ঠিকানায়। আমিও রাকিবের পিছনে পিছনে গেলাম। রাকিব ওখানে যেতেই লোকগুলো বের হয়, আর একজন একটা মেয়েকে গলায় ছুরি দিয়ে দাঁড়িয়ে আসে। রাকিব সন্ত্রাসীদেরকে দেখে বলল, প্লিজ তোমরা আমার বোনকে ছেড়ে দাও, তোমার কোনো শাস্তি দেওয়ার থাকলে আমাকে দাও। এসব বলতে লাগলো। যে লোকটা রাকিবের বোনের গলার ছুরি ধরে আছে, আমি সেটার মাথায় একটা গুলি করে দিলাম। এইটা দেখে সবাই পালিয়ে যেতে ধরে, তখনই আরেকটার পায়ে গুলি করে দিলাম। সেটা ওখানে পরে ছটফট করতে থাকে। তোরা কে আর কার লোক তোরা? সন্ত্রাসীটাকে উদ্দেশ্য করে বললাম। না, আমি বলবো না। যদি বাঁচতে চাস তাহলে বল, আর না হলে গুড বাই। না না না, আমাকে মারিও না, আমি সব বলছি। গুড, বল তোরা কার লোক? আমরা এসিপি সাহেবের লোক। রাকিব, তুমি তোমার বোনকে নিয়ে বাসায় চলে যাও, কেমন? ওকে, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদের কিছু নাই, এটা আমার কাজ। তারপর রাকিব ওর বোনকে নিয়ে চলে যায়, আর আমি দাঁড়িয়ে ভাবছি এখন কি করব। তাই আমি স্যারকে একটা ফোন দিলাম। অভি বলো। স্যার, আমার মনে হয় এই কাজের সাথে এই জায়গার মন্ত্রী সাহেবের হাত আছে। অভি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না স্যার, আমি একদম ঠিক আছি। আর আপনি যদি অনুমতি দেন তো আমি তদন্ত চালাবো। ওকে, ঠিক আছে, তবে যেটা করবা সেটা সাবধানে করবা। ওকে স্যার। তারপর আমি সেদিন আর কলেজে গেলাম না, বাসায় গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাতেও আর কোথাও গেলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। সবাই ক্লাসরুমে গেছে মনে হয়, তাই আমিও সোজা ক্লাসে গেলাম। স্যার, আসতে পারি? আসো। এত লেট কেন? স্যার, ঘুম থেকে উঠতে আসতে দেরি হয়ে গেছে। ওকে, যাও সিটে বসো। তারপর আমি একটা ছিটে গিয়ে বসলাম। পাশে বসা ছেলেটি বলে উঠল, আপনার সাথে কি কিছু কথা বলা যাবে? কেন যাবে না, বলেন কি বলবেন। হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি রাজ, অ্যান্ড ইউ? আমি অবি। তো আমরা কি ফ্রেন্ড হতে পারি? হব, তবে তুই বলতে হবে। ওকে। তারপর আমি ওরা 4টি ক্লাস শেষ করে বাইরে গেলাম আড্ডা দিতে। বাইরে এসে মাঠের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম।
কারণ ওইখানে কিছু ছেলে মিলে 2টা মেয়েকে ইপটিজিং করছে, আর এটা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি রাজকে বললাম, চল চল গিয়ে ওদের বাঁচাই। ভুলেও এই কাজ করতে যাস না, তাহলে ওরা তোকে মেরেই ফেলবো। তবুও চল মেয়ে দুটিকে একবার দেখি। এই কথা বলে রাজ আর আমি কাছে গেলাম, আর মেয়ে দুটিকে দেখে আমি তো পুরোই অবাক হয়ে গেলাম, সাথে প্রচণ্ড রাগ উঠে গেল ছেলেগুলোর উপর। ভাইয়ারা, আপনারা ওদেরকে ডিস্টার্ব কেন করছেন? আর মেয়ে দুটি এই কথা শুনে আমার দিকে তাকায়। ওই মেয়ে দুটি হলো ঐশী ও নেহা আপু। ওই তুই কে রে, আমাদের কাজে বাধা দিস? আমি কে সেটা বড় কথা না, আপনারা ওদের এভাবে টিচ করছেন আবার গায়ে হাত দিচ্ছেন, এগুলো কিন্তু এক ধরনের বেয়াদবি। ওই শালা কুত্তার বাচ্চা, তোকে এখানে জ্ঞান দিতে কে বলেছে? এই তোর এটা ব্যবস্থা করতো। ওর সাথে যারা ছিল তাদেরকে বলল। আমি কিন্তু গায়ে পড়ে ঝামেলা করতে চাই না, সো ওদেরকে ছেড়ে দে। তোর তো খুব সাহসী, রনের মুখের উপরে কথা বলিস, আবার আমাকে তুই করে বলিস। এই তোরা একে এমন করে মার যেন শালার মার থেকে সবাই যেন ভয় কাঁপতে থাকে। হঠাৎ রাজ এসে রনির পায়ে ধরে বলে, ভাইয়া ও নতুন এসেছিল তাই সম্পর্কে জানে না, তুমি ওকে এবারের মতো মাফ করে দাও। এই কথা বলে শেষ করতেই রাজ রনির বুকে লাথি মারে, আর ও সোজা মাটিতে পড়ে যায়। সুরের বাচ্চা, তোদের সাথে এতক্ষণে ভালো ব্যবহার করছি, কিন্তু তোরা শুনলি না। আমার ভালোবাসার মানুষের সাথে এতক্ষণ মজা নিচ্ছিস, এখন আবার আমার বন্ধুকে লাথি মারছিস। দেখি আজ তোদেরকে কোন বাপ এসে বাঁচায়। এই কথা বলে সোজা রনির পেট বরাবর একটা লাথি মারলাম। ও কিছু দূরে গিয়ে পড়ে কাতরাতে লাগলো, আর ওর সাথে থাকা ছেলেগুলো আমাকে ঘিরে ধরে আমার চারপাশে ঘুরতে লাগলো। এইভাবে ঘুরিস না, কারণ আমি কনফিউজ হয়ে গেলে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। সবগুলোকে এমন মার মারলাম আর একটা উঠে দাঁড়াতে পারছে না, শুধু বেতার ছুটে ছটফট করছে। আর এমন ফাইট দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তখন আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, এখানে কোনো মুভি দেখছেন নাকি? এতগুলো মানুষ হয়ে সামান্য কয়েকটা ছেলের ভয়ে কিছু বলতে পারলেন না? হঠাৎ একজন বলে উঠল, তুমি যে রনিকে মারলে ও হলো এখানকার এমপির ভাই, আর রনির সাথে যদি কেউ কোনো অন্যায় করে এমপি তাদেরকে শেষ করে দেয়। এমপির ভয়ে চুপ করে আছেন, আর নেহা ও ঐশী জায়গায় যদি তোমাদের বোন থাকতো তাহলে কি করতে? তখনই কি ভয়ে চুপ করে থাকতে? সবাই মাথা নিচু করে আছে। আজ আমি সবার উদ্দেশ্য করে একটা কথা বলছি, ঐশীকে আমি ভালোবাসি, সো ওর দিকে কেউ তাকাবে না। আর কোনো মেয়ের প্রতি অন্যায় আমি এখানে থাকতে হতে দেব না। আমার এই কথা শেষ হতেই ঐশী এসে আমার 2 গালে ঠাস ঠাস করে 4টি থাপ্পড় দিয়ে দিল। ওই, আমি কি তোকে একবারও বলেছি যে আমি তোকে ভালোবাসি? চুপ করে আছি, কারণ সবার সামনে ঐশী আমাকে এভাবে থাপ্পড় মারে এটা আমি কল্পনাও করি নাই। শোনো অভি, আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর তাই বলছি আমার পেছনে পড়ে থেকে কোনো লাভ নেই। ঐশীর এই কথা শুনে আমার মাথা আকাশ ভেঙে পড়লো। আমি এই কথা বিশ্বাস করি না। এই দেখো, আমার হাতে আংটিও পরা আছে। আমি ওর হাতে আংটি দেখে নিজেকে কোনোরকম কন্ট্রোল করে কলেজ থেকে বেরিয়ে আসলাম। ওদিকে মন্ত্রীর ভাই থানায় গিয়ে পুলিশের কাছে গিয়ে আমাকে ধরে আনার কথা বলে। আমি কলেজ থেকে বেরিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করছি ও রাস্তা দিয়ে হাঁটছি। অন্যদিকে নেহা ঐশীকে বলে উঠল, ঐশী, তোর আংটি তো এটা তোর আম্মুর, তুই অভিকে মিথ্যা বললি কেন? আমি জানি না, এখন আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না। বলে ঐশী তার বাসায় চলে যায়। আমি সারাদিন পার করে রাত 10টায় আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সেদিন কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে গিয়ে রাজের সাথে বসতেই একটি পুলিশের গাড়ি আসলো। গাড়ি থেকে যিনি প্রথম নামলো তিনি হলো ঐশীর বাবা, এই থানার এসআই। ঐশী ওর বাবাকে দেখে এক দৌড়ে ওনার কাছে আসে। বাবা, তুমি এখানে কেন? কোনো সমস্যা? তেমন কোনো সমস্যা নেই। আর অভিকে? কেন বাবা, অভিকে তুমি কি করবে? এমপি সাহেব ওই ছেলেদের নামে কমপ্লেন করেছে, তাই ওকে অ্যারেস্ট করতে আসছে। বাবা, অভির কোনো দোষ নেই। তাও ওকে আমার অ্যারেস্ট করতে হবে। আমার অপরাধ কি? থানায় গেলেই দেখতে পাবে। স্যার, ও তো কোনো অন্যায় করে নাই। রাজ, তুই চিন্তা করিস না, আমি বিকেলের আগে চলে আসব। চলেন। ঐশীর বাবাকে বললাম, চলেন। আমি গাড়ির কাছে এসে দেখি ঐশী কান্না করতেছে। আমি ঐশীর দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠলাম। কিছুক্ষণ পর সদর থানায় সামনে এসে গাড়িটা থামলো। সবাই নেমে পড়লাম। তারপর আমাকে লকআপে ঢুকানো হলো। আমি ঐশীর বাবার উদ্দেশ্য করে বললাম, স্যার, আমি জানি এই থানায় সৎ অফিসার আপনি, কিন্তু চাকরি হারানোর ভয়ে চুপ করে থাকেন। তুমি এখন এসব কথা বাদ দিয়ে এখান থেকে কিভাবে বের হবে সেই চিন্তা করো। আপনাকে সেটা ভাবতে হবে না।
আপনার ফোনটি দিয়ে এমপিকে ফোন করেন, এখানে ডাকুন। তিনি কিছুক্ষণের মধ্যেই আসবে, তুমি তোমার কথা ভাবো। আগে এমপি আসুক, তারপর সে নিজের মুখে বলবে আমাকে ছেড়ে দিতে। মানে? সেটা কিছুক্ষণ পরে এমনিতে বুঝতে পারবেন। কিছুক্ষণ পর থানায় গাড়ি আসার আওয়াজ হলো, মনে হয় এমপি সাহেব এসেছে। এখন আপনার ফোনটি একটু দেন আর আপনি বাইরে যান। তারপর ঐশীর বাবা আমাকে তার ফোন দিয়ে বাইরে চলে গেল। আমি ফোনটা নিয়ে স্যারকে ফোন করে সব বললাম। অভি, তুমি চিন্তা করো না, আর মন্ত্রীর ব্যবস্থা এখনই হয়ে যাবে বলেই ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর মন্ত্রী থানার ভিতরে আসলো, সাথে ঐশীর বাবাও। ও, তুই তাহলে অভি? আমি অভি। তোর তো দেখছি খুব সাহস, তুই আমার ভাইকে মারিস? আপনার ভাই অন্যায় করেছে তাই মেরেছি, এতে সাহসের কি আসে যায়? তুই আমার সাথে তর্ক করিস? এই, ওকে তোরা মেরে জয়ের বাড়ি পাঠিয়ে দে। ওয়েট, তোর ফোনটা রিসিভ কর। মন্ত্রীর ফোনে কল আসে, তাই বললাম। আসসালামু আলাইকুম স্যার, আপনি হঠাৎ ফোন দিলেন, কোনো সমস্যা? স্যার, একটা শয়তানকে। ইউজার সেটআপ, এখনই ওকে ছেড়ে দিতে বলো। ওকে স্যার। এই, ওকে ছেড়ে দাও। আজকে থেকে আগামী 2 মাস তোমাকে সাসপেন্ড করা হলো। কেন স্যার, আমার অপরাধ কি? ক্ষমতার অপব্যবহার করার জন্য। এই কথা বলে ফোন কেটে দিল মন্ত্রী। অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি মন্ত্রীকে উদ্দেশ্য করে বললাম, কি হলো? আয় মার, আমাকে ছেড়ে দিলি কেন? কে তুই? এত ক্ষমতা তুই কোথায়? সেটা তুই জেনে কি করবি? তবে একটা কথা বলি, শুনে রাখ, ভালো হয়ে যা, না হলে থাক, আর বললাম না। সেটা দেখতেই পাবি। আর স্যার, আপনাকে একটা কথা বলি, আপনি সৎ অফিসার, সো এসব ফালতু লোককে ভয় পেয়ে নিজেকে ছোটো করবেন না। ঐশীর বাবাকে বললাম। তারপর আমি সোজা থানা থেকে বেরিয়ে আসলাম। এসে হালকা খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে গিয়ে দেখি রাজ একটি গাছের নিচে বসে আছে। কি রে, এখানে একা একা বসে কি করি? এইভাবে কি দেখছিস? মনে হয় কোনোদিন আমাকে দেখিস নাই। কাল কিনা তোকে পুলিশ ধরে নিয়ে গেল। তো কি হয়েছে? তুই ছাড়া পেলি কিভাবে? ওরা ছেড়ে দিছে তাই ছাড়া পাইছি। কথাটা মিথ্যা বললাম। ওরা যাকে ধরে নিয়ে যায় তাকে তো না মেরে ছেড়ে দেয় না, কিন্তু তোকে তো কিছু করল না কেন? শালা, না না থাক, ওসব কথা বাদ দে। চল এখন ক্যান্টিনে যাই, খুব ক্ষুধা পাইছে, সকালে কিছু খাওয়া হয়নি। ওকে চল। তারপর রাজ আর আমি ক্যান্টিনে চলে যাচ্ছি। হঠাৎ করে দেখি ঐশী আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবছি, কি ব্যাপার, যে মেয়ে আমার দিকে ভুল করে তাকায় না, সে আমার দিকে এভাবে তাকিয়ে আছে, ব্যাপারটা কি? এসব ভাবতে ভাবতে তারপর আমরা কিছু খাবার অর্ডার করে সেগুলো খাচ্ছি। খাওয়া শেষ করে বিল দিয়ে বের হয়ে আসলাম। এসে গাছের নিচে বসতে পিছন থেকে কেউ একজন বলে উঠল, ভাইয়া আছো? বয়সটা একটা মেয়ে। তা আমি অবাক হয়ে পিছনে তাকালাম। আরে ঋতুর কথা মনে আছে তো আপনাদের নাকি? কলেজ আজকে অফ আমাদের, তাই আপুর সাথে আসলাম আপনার সাথে দেখা করতে। ওহ, ভালো করছো। তো কোনো দরকার বুঝি ভাইয়ার সাথে? হঠাৎ রাজ বলে উঠল। দোস্ত তোরা থাক, আমি একটু আসছি বলেই চলে গেল। দরকার নেই, আপনাকে দাওয়াত করতে আসলাম। কিসের দাওয়াত? তোমার আপুর বিয়ে নাকি? মজা করে কথাটা বললাম। আরে না, আমার জন্মদিন পরশু দিনে, তাই আমি চাই আপনিও আসবেন। সে যেতে পারি, কিন্তু তোমার আপু আবার আমাকে অপমান করে বের করে যায় যদি? ঐশী পাশ থেকে এই কথাগুলো শুনে রেগে এলোমেলো হয়ে গেল। ওর রাগের লুক দেখে আবার ক্রাশ খাইলাম। আচ্ছা ভাইয়া, আপুর সাথে কি কোনো সমস্যা নাকি আপনার? আপনি কি আপুকে ভালোবাসেন? অনেক। তারপর ঋতুকে সব ঘটনা খুলে বললাম। আপনারা তো জানেন, তাই আর বললাম না। যারা জানেন না, আগের পাঠগুলো দেখে নেবেন, তাহলে জানতে পারবেন। সত্যি? আমার মনে হয় আপু আপনাকে ভালোবাসে, কিন্তু বলতে চায় না। মনে করে আপনি বেকার একটা ছেলে, তাই হয়তো বা। হতে পারে। তাহলে পরশুদিন বাসায় দেখা হচ্ছে তো দুলাভাই? এই, আমি কি তোমার বোনকে বিয়ে করছি নাকি, তাই দুলাভাই বলছো? আরে করেন নাই তো কি হয়েছে, করবেন তো, তাই আগে থেকে ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে, পরশুদিন আমি ঠিক সময়ে চলে যাব, চিন্তা করো না। হাজার হোক একটা মাত্র শালি। ওকে, এখন তাহলে আমি আসি। ওকে বাই।
তারপর ঋতু চলে গেল। আমিও কিছুক্ষণ থেকে বাসায় আসলাম। রাতে খবর শুনছি, তখন দেখলাম আজকে আবার 2টো খুন হয়েছে। আর তখনই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখলাম স্যার ফোন করেছে, তাই রিসিভ করলাম। স্যার বলেন। খবর দেখেছ? দেখতে আপনি ফোন করলেন। তা তোমার কাজ কত দূর? সব ঠিকঠাক আছে স্যার, কিছুদিনের মধ্যেই মন্ত্রীর মুখোশ খুলে দেব। আচ্ছা, সাবধানে, নিজের খেয়াল রেখো। ওকে স্যার। মন্ত্রীর বিষয়ে কাজ করতে একদিন কেটে গেল। হঠাৎ মনে হলো আজ তো সন্ধ্যা, ঋতুর বার্থডে পার্টি আছে। তাই আর দেরি না করে মার্কেটে গেলাম। ঋতুর জন্য ভালো একটা ফোন নিলাম, আর সেটা সুন্দর করে প্যাকেট করে নিলাম, আর সাথে একটা ফুলের তোড়া। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঐশীদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আমি পৌঁছে গেলাম। দেখলাম খুব সুন্দর করে বাড়িটা সাজিয়েছে। আমি বাইরে না দাঁড়িয়ে ভিতরে ঢুকলাম। দরজার সামনে যেতে ঠাস করে ধাক্কা খেয়ে পড়ে গেলাম একটা নরম কিছুর উপরে। চোখ খুলে তাকিয়ে দেখলাম ঐশী, আর প্রচুর পরিমাণে রাগের লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমাকে একদম মেরে ফেলবে। আমি আর পড়ে দেখার মতো ঐশীর দিকে তাকিয়ে আছি। ঐশী আমাকে ধাক্কা মেরে উঠে পড়লো, আর আমি ওঠার সাথে সাথে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে দিল। আমি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। তোকে এখানে কে আসতে বলছে হারামির বাচ্চা? আমি কিছু বলতে যাব, তখন ঋতু বলে উঠল, আপু, আমি অভি ভাইয়াকে এখানে আসতে বলেছিলাম। কেন তুই ওকে ডাকবি? আর কোনো মানুষ নাই ডাকার জন্য? তুই রাগ করছিস কেন? ভাইয়া তো আর ইচ্ছে করে তোর উপরে পড়ে নাই। এইভাবে ওরা 2 বোন কথা কাটাকাটি করছে, আর সবাই তাকিয়ে দেখছে। তাই ঋতুকে বললাম, ঋতু, তুমি শুধু শুধু তোমার আপুর সাথে ঝগড়া করছো। আসলে আমি খারাপ ছেলে তো, তাই তোমার আপুকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তাই আমি ইচ্ছে করে তোমার আপুর উপরে পড়ে যাই। ভাইয়া, তুমি শুধু শুধু মিথ্যা কথা বলছো কেন? মিথ্যে না, সত্যি কথাই বলছে। কারণ ওর মতো লুচ্চারা এগুলোই করে বেড়ায়। ঠিক বলছেন। খুব কষ্ট পাচ্ছি ঐশীর এমন ব্যবহারে। ভাইয়া, কিছু বলার আগে আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, থাক ঋতু, আর হ্যাঁ, উইশ ইউ অল দ্য বেস্ট, মেনি মেনি হ্যাপি বার্থডে। আর এগুলো তোমার জন্মদিনের আমার পক্ষ থেকে সামান্য গিফট। তারপর আমি আর ওখানে এক মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে ছুটে গেলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হতে ঢুকলাম। ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম, আর ঐশীর কথা ভাবতে লাগলাম। ঐশীর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকাল 11:20 ঘুমতে ভেঙে গেল। সেদিন আর কলেজে যাওয়া হয়নি। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমি আমার কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এখন একটু খুন খারাপই কমছে, তবে অন্য সকল প্রকার খারাপ কাজ মাত্রা বেড়ে গেছে। আমি অনেক চেষ্টা করে এসব কাজের মেন লুকটিকে বের করতে পারছি না। মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ আমার কাছে নেই। তারপর আমি কিছুক্ষণ শহরে ঘুরে বাসায় আসতে যাব, তখন একটা ট্রাক আমাকে ধাক্কা দিল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। চোখ খুলে তাকিয়ে দেখলাম ঐশীর বাবা আমার পাশে। আমার জ্ঞান ফেরা দেখে, অবশেষে তোমার জ্ঞান ফিরে তো আমি তো অ্যাক্সিডেন্ট করেছিলাম, কিন্তু আমাকে এখানে কে আনলো? আমি অফিস থেকে বাসায় ফেরার সময় দেখলাম তুমি পড়ে আছো রাস্তায়। তাই আমি তোমাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই, আর আজ একদিন পর তোমার জ্ঞান ফিরল। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি এখন রেস্ট নাও, আমি একটু পর চলে আসবো। ওকে স্যার। তারপর ঐশীর বাবা চলে যায়। আমি শুয়ে শুয়ে ভাবছি, আমাকে কি কেউ মারতে চাইছিল নাকি, শুধু অ্যাক্সিডেন্ট? এসব ভাবতে ভাবতে হঠাৎ একটি মেলি কণ্ঠে বলে উঠল, আমি কি ভিতরে আসতে পারি? আমি চোখ তুলে তাকাতে অবাক হয়ে গেলাম। আমি কি সত্যি দেখছি না মিথ্যা? চোখ খুলে তাকিয়ে দেখলাম ঐশী দরজার সামনে। আমি ওকে কি বলবো বুঝতে পারছি না। আপনি কেন আসেন? এখনো মরি নাই সেটা দেখতে এসেছেন নাকি? প্লিজ অভি, এমন করে বলো না। নাটক তো খুব করতে পারেন, এখন তুই বাদ দিয়ে তুমি করে বলছেন। প্লিজ অভি, আমাকে মাফ করে দাও। আরে আপনি কি ভুল করছেন নাকি যে তাই সরি বলছেন? ঐশী দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে কেঁদে দিল। প্লিজ আমাকে ছাড়ুন, ব্যথা লাগছে। অনেক ব্যথা করছে বুঝি? আপনি যে ব্যথা দিয়েছেন সেদিন, তার কাছে এটা কিছুই না। তখন দরজার কাছে থেকে ঋতু বলে উঠল, আমি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? তোমাকে বাইরে কে থাকতে বলছে? ওই একদম চুপ করবে তুই। দেখছো ভাইয়া, তোমার সামনেই আমাকে বকা দিচ্ছে। আচ্ছা, কেউ কি কিছু বলবে না আর? তুমি একটা কাজ করতে পারবে ঋতু? কি কাজ? দেখো তো আমাকে রিলিজ করে দেয় নাকি। তুমি তো অনেক অসুস্থ।
অসুস্থ বলে পড়ে থাকলে আমার কাজ কে করে দেবে? কিন্তু আব্বু তো বকবে। তুমি আমার বিষয়টি বুঝতে চেষ্টা করো। ওই একদম চুপ করবি তুই। ও কি বুঝবে? তোর কি এমন রাজকাজ আছে শুনি? সেটা আপনাকে না জানলেও হবে। তোর কি কাজ আছে আমাকে বল, আমি করে দিব। তুই করবি ভাইয়ার কাজ? তুই হাসিস কেন? কি এমন কাজ শুনি তাই আমি পারবো না? ভাইয়া হলো আমি ঋতুর মুখ চেপে ধরলাম। কিছু না, এখন তোমরা আমার রিলিজের ব্যবস্থা করতে পারবে কিনা সেটা দেখো। ঋতু ডাকতো ডাক্তারকে বলে রিলিজ করানো যায় নাকি পাগলটাকে? কে পাগল? তুমি আমার পাগল। আমি কেন আপনার মতো পাগল হতে যাব? তোরা ঝগড়া কর, আমি যাই। আর আপু, তুই যে ভাইয়াকে ভালোবাসিস সেটা বলে দিলেই পারিস, এত নাটক করার দরকার কি? ওই তোকে পাকনামি করতে কে বলছে? তুই তোর কাছে যা। আচ্ছা বাবা, যাচ্ছি, থাক তোরা। তারপর ঋতু চলে গেল। আমি চুপচাপ বসে আছি আর ঐশী আমার হাত ধরে আছে, কিন্তু কিছুই বলতে পারছি না। যদি রাগ করে পাগলিটা। অনেকক্ষণ এভাবে থাকার পর ঐশী বলে উঠল, ওই কিছু বলছো না কেন তুমি? মেয়েরা তো রং বদলে কি করে? রং বদলায় মানে? এই যে একবার তুমি আর একবার তুই। কোনো সমস্যা আছে বুঝি? তুমি তো আমার ছোট, তাই তুই তুমি যা ইচ্ছা তাই বলবো। এখন দেখো তোমাকে কিভাবে কষ্ট দেই। কথাটা মনে মনে বললাম। কি হলো, কিছু বলবে না? আমি কিছু বলার আগে ঋতু চলে আসলো। অনেক বলার পরে ডাক্তার রাজি হয়েছে। আচ্ছা চলো। আচ্ছা চলেন। তারপর আমরা হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাইরে আসলাম। আসতে ঐশী সিএনজি ডাকলো এবং ওর বাসার ঠিকানা বলল। আমি তোমাদের বাসায় যাব না। কি বললি তুই? আর একবার বলতো। আমি একদম চুপ হয়ে গেলাম, কারণ ঐশীর খুব রাগ, আবার অনেক রোমান্টিকও। তারপর আমি চুপচাপ ঐশীদের বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে হালকা খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বুকের মধ্যে ভারী কিছু অনুভব করলাম। আমার মাথাল করা গন্ধে একদম পাগল হয়ে গেলাম। তারপর চোখ খুলে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখলাম ঐশী আমার বুকের উপর শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওকে জাগালাম না। ঐশীকে হালকাভাবে নামিয়ে দিয়ে আমি আমার মিশনে চলে গেলাম। রাস্তা একদম ফাঁকা আছে। আর হঠাৎ করে একটা মেয়ের চিল্লানি শুনে দৌড়ে সামনে গেলাম। গিয়ে দেখি জায়গাটা একদম ফাঁকা আর একা রুমের মধ্যে অনেকগুলো মেয়ে। তাদের মনে হয় অজ্ঞান করে রাখছে, আর একটা মেয়ে শুধু জ্ঞান আছে। একটা ছেলে ওদের দিকে বন্দুক তাক করে আছে। আমি পিছন থেকে ইশারা করে মেয়েটিকে চুপ করতে বললাম, আর আস্তে করে পেছন থেকে লাথি মেরে ওর বন্দুক হাতে নিয়ে পায়ে একটা গুলি করে দিলাম। আর মেয়েটিকে বললাম বাকিদের জ্ঞান ফিরাতে। বল, তোকে এসব কে করতে বলছে? কার লোক তুই? না, বলবো না। বললে বাঁচতে পারবি, না হলে গুড বাই। না, আমি সব বলবো, তবু আমাকে মারবেন না। ওকে বল। তারপর লোকটি যার নাম বললো সেটা শুনে আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। তারপর নামটি শোনা মাত্রই আমি অবাক হয়ে গেলাম। তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস না তো? না না না, একদম সত্যি। ওকে যা, আজ যেন এমন কাজ করতে না দেখি। ওকে। আপনাদেরকে নামটা হয়ে একটু পরেই বলি। তারপর আমি ওখান থেকে সোজা ঐশীদের বাসায় আসলাম। আর মনে মনে ভাবছি, না জানি ঐশী জেগে গেলে আমার কি হাল হবে। তারপর বাসা থেকে কলিং বেল চাপ দিতেই ঐশী এসে দরজাটা খুলে দিল এবং একটা কথাও না বলে সোজা ওর রুমে চলে গেল। আমি তো অবাক হয়ে গেলাম। মনে করছিলাম যে আজকে আমি শেষ ওর বকা শুনতে শুনতে, কিন্তু তা না হয়ে কি ঘটলো সেটা তো আপনারা দেখলেন। আমি ঋতুকে উদ্দেশ্য করে বললাম, কি হয়েছে তোর আপুর? আর সেটা তো তোমারই জানার কথা। সেটা তো জানি, কিন্তু তুই আগে বল কি করলে ম্যাডামের রাগ কমবে? আমি কি জানি? কই গেছিলা এই অবস্থায়? আমি কি জন্য গেছি তুই বুঝছিস না? আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে রাগ কমানোর ব্যবস্থা করো গিয়ে। তারপর আমিও সোজা ঐশীর রুমের সামনে দাঁড়িয়ে বললাম, সরি ম্যাডাম, আর এমন হবে না। জরুরি কাজ ছিল তো তাই গেছিলাম। আমি ঘুমিয়েছিলে তার জন্য না বলে চলে গেছি। প্লিজ এবারের মতো মাফ করো না। আমি তো তোর কেউ না, যা তুই তোর বাসায় চলে যা। যখন কেউ না তাহলে কান্না করছো কেন? আমার ইচ্ছা হয়েছে তাই কান্না করছি, তাতে তোর কোনো প্রবলেম? আচ্ছা থাকো তাহলে, আমি চললাম। যা, তাতে আমার কি? আমি তো তোর কেউ না। একদম চুপ। কেউ না মানে কি? কি হোস তুই আমার?
ছাড় আমাকে, ব্যথা পাচ্ছি তো। কে হয় সেটা এমনি টের পাবে, আর ব্যথা দেওয়ার জন্য তো ধরেছি। আমাকে কষ্ট দিতে তোর খুব ভালো লাগে, তাই না? একদম না, বিশ্বাস করো, আর কখনো এমন হবে না। সত্যি তো? ম্যাডাম, সত্যি। এখন চলো, কিছু খাবে? চলেন। তারপর হালকা খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। শরীর অনেক দুর্বল ছিল, তাই শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে শরীরের উপর কাউকে শোয়া থাকা অবস্থা মনে হলো, তাই চোখ খুলে তাকিয়ে দেখলাম ঐশী। তাই চুপ করে আসি ও কি করে সেটা দেখার জন্য। হঠাৎ আমার কপালে একটু চুমু দিয়ে বলল, তুমি এমন কেন অফি? তোমাকে দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি। আমি মনে মনে বললাম, তো সেই কথা আমাকে একবারও কি মুখ ফুটে বলছো না কেন? আমিও কি কিছু বুঝতে না দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমি ঐশী ও ঐশীর বাবাকে বলে আমার বাসায় চলে গেলাম। সেই দিন সারাদিন ওই লোকটির কথাগুলো ভাবছি, যে ইংরেজি স্যার কেনা এই কাজগুলো করবেন। আসলে সেই দিন ওই লোকটা স্যারের নাম বলে, তাই আমি শুনে অবাক হয়ে গেছিলাম। তারপর আমি ঠিক করলাম আজ রাতে আমার স্যারের সাথে কথা বলতে হবে। তারপর আমি রাতে সোজা স্যারের বাসায় আসলাম। স্যার আমাকে দেখে অবাক হয়ে গেল। অভি, তুমি এত রাতে? তা কোনো সমস্যা নাকি? সমস্যার জন্য তো আপনার বাসায় আসা। কি সমস্যা বলো? তারপর আমি ওই লোকটির ফটো বের করে স্যারের সামনে ধরলাম। কে তুমি? আমি একজন ছদ্মবেশী এসিপি। কি? যা শুনছেন তাই। এখন ভালো করে বলবেন আপনি এই কাজগুলো কেন করছেন, আর কে এই কাজের লিডার? আমি বলবো না। তা তোমার কি করার আছে, তুমি তা করো। ভালোভাবে স্বীকার করলে আপনার জন্য মঙ্গলজনক। আমার অনেক টাকার প্রয়োজন, তাই আমি এ সকল খারাপ কাজ করেছি। আর এই সকল কাজের সাথে জড়িত আছে মন্ত্রী ও তার ছেলে। আর ওরা আমার পরিবারকে মেরে ফেলতে চায়, তাই আমি ওদের সাথে এই খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। আপনি ওগুলো আদালতে বলতে পারবেন? আমি ওদের বিরুদ্ধে এগুলো করলে ওরা আমার পরিবারকে শেষ করে দেবে। আমি আপনার পরিবারে কিচ্ছু হতে দেব না, আর আপনিও যাতে কম সাজা পান সেই ব্যবস্থা করব। কিন্তু কোনো কিন্তু নাই, আমার উপর ভরসা রাখুন। আচ্ছা, আমি রাজি। তারপর আমি ওটা বাসায় আসলাম আর সোজা স্যারকে একটা ফোন দিয়ে সকল কিছু বললাম। আচ্ছা হবে, আমিও কালকে বগুড়ায় আসছি, তুমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। ওকে স্যার। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি সোজা কলেজে চলে আসলাম। আর কলেজে এসে যা দেখলাম সেটা দেখে আমার মাথা একদম গরম হয়ে গেল। পরের দিন কলেজে এসে দেখি সবাই কলেজের ক্যাম্পাসে ভিড় করে আছে, তাই আমিও সোজা সেখানে চলে গেলাম। গিয়ে দেখি মন্ত্রীর ভাই রনি ঐশীকে প্রপোজ করছে এবং জোর করে ঐশীর হাতে আংটি পরিয়ে দিয়েছে। আর এটা দেখে আমার মাথা একদম খারাপ হয়ে গেল, তাই আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা রনির বুকে ঠাস করে একটা লাথি দিলাম। আরে আপনারা তো ভুল ভাবেন কেন, চুমো না লাথি দিছি। লাথিটা জুড়ে দেওয়ার ফলে ও কিছুটা দূরে গিয়ে পড়লো, আর ওখানে থাকা সবাই তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর ঐশী সোজা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আই লাভ ইউ অফি, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তো কল্পনা করতে পারি নাই যে ঐশী নিজে আমাকে প্রপোজ করবে। আই লাভ ইউ টু। আর আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমাদের কাণ্ড দেখে তো সবাই অবাক হয়ে যায়। রনি রাগে গজগজ করতে করতে আমাকে বলল, তোর তো খুব সাহস, তুই আমার পছন্দ করা মেয়েকে জড়িয়ে ধরিস। তুই কি কানা নাকি? দেখলি না ও নিজে এসে আই লাভ ইউ বললো এবং জড়িয়ে ধরলো। তুই আমাকে লাথি মেরেছিস, দেখ তোর কি হাল হয়। তুই আমার কি করবি আমি দেখবো, আজ তোর কোন বাপ এসে তোকে বাঁচায়। ওই তোরা দাঁড়িয়ে থেকে কি দেখছিস, মার শালাকে। আর চামচাগুলোকে বলল, আয় তোদের মেয়েরে দেখি তোদের বইটিটা ঠিক আছে কিনা। তারপর রনির সকল চামচা এমন মার দিলাম, শালা আর উঠে দাঁড়াতে পারছে না। আমার এমন মারামারি দেখে তো সবাই অবাক হয়ে গেল। ওর চামচাগুলোকে মারার পর থেকে যে মারতে যাব তখনই কলেজে অনেকগুলো গাড়ি এসে যায়। আর তাই ওকে মারা বাদ দিয়ে পিছনের গাড়ির দিকে তাকিয়ে বুঝলাম এগুলো মন্ত্রীর গাড়ি। সব গাড়ি থেকে প্রায় 50 জনের মতো লোক নামলো, আর মাঝে একটি গাড়ি থেকে মন্ত্রী নামলো। আর রনি সোজা দৌড়ে গিয়ে মন্ত্রীকে বলতে লাগলো, ভাইয়া তুমি একদম ঠিক সময়ে এসেছো, এই শুয়ারটাকে মেরে শেষ করে দাও। দাঁড়া, ওর সাথে আগে আমার কথা আছে। মন্ত্রী আমার সামনে এসে বলতে লাগলো, তোকে হয়তো এখানে প্রিন্সিপাল স্যার বাদে কেউ চিনে না। আমি তো মন্ত্রীর এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। কি মিস্টার আইএ অভি, এখনই অবাক হলে চলবে? আমি তো আরো অবাক হয়ে গেলাম আয়ে কথাটি শুনে। সবাই মন্ত্রীর এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। সে যাই হোক না কেন, তোর হিসেবও শেষ। আরে সেটা জানি,
তুই আমার সকল খবর জেনে গেছিস। আবার হঠাৎ করে কয়েকটি পুলিশের গাড়ি ঢুকলো, আর তার মধ্যে একজন অফিসার নামলো। তাকে দেখে আমি সেলুট দিলাম, আর তিনি হলেন আমাদের বড় স্যার, যিনি আমাকে এই মিশন। ওয়েল ডান মাই বয়, তুমি আমাদের ডিপার্টমেন্টের গর্ব। সবাই স্যারের কথা শুনে করুণভাবে আমার দিকে তাকিয়ে আছে। ঐশীও অবাক হয়ে আছে, ওর বাবাও অবাক হয়ে তাকিয়ে আছে। ঐশীর বাবা স্যারকে প্রশ্ন করে, ও আমাদের ডিপার্টমেন্টের গর্ব মানে? অভি হলো থানা রেসিপি, আর ওকে আমরা ছদ্মবাসীতে বিভিন্ন মিশনে পাঠাই। স্যারের এমন কথা শুনে ওখানে থাকায় সকলে অবাক হয়ে যায়। ঐশীর বাবা আমাকে সেলুট দিচ্ছে। এ কি? আপনি আমার স্যার, তাই ওনাকে থামিয়ে দিয়ে, আমি আপনার স্যার হতে চাই না, আপনার মেয়ের জামাই হব। মানে? ওসব কথা পরে হবে, আগে মন্ত্রীর ব্যবস্থা করুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি প্রমাণ আছে তাই যে আমাকে অ্যারেস্ট করেছেন? অভি, প্রমাণ কোথায়? আমি আমার ফোন বের করে মন্ত্রীর সকল অন্যায় কাজের প্রমাণ দেখিয়ে দিলাম। তারপর মন্ত্রীও তার লোকেদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। তারপর কলেজের সবাই উদ্দেশ্য করে বললাম, আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। আমি বুঝতে পারছি আপনারা অনেকেই চিন্তা করছেন, একজন পুলিশ অফিসার এতদিন ধরে আমাদের সঙ্গে পড়ালেখা করলো। এ সকল ক্রিমিনালদেরকে ধরার জন্যই তো এতদিন ধরে আমি আপনাদের সাথে ছিলাম। আমি যদি কাউকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। তারপর আমি, স্যার ও ঐশীর বাবা সহ আমরা ওদের বাসায় গেলাম। তারপর ঐশী নিজের রুমে চলে গেল, আর আমি নিচে বসে থাকলাম। স্যার ও ঐশীর বাবা দুজনে, আর আমি ওদের মধ্যে চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর ঋতু এসে বলল, অভি ভাইয়া একটু উপরে আসো তো। আরে আপনারা তো ভুল ভাবেন কেন, এই উপরে সে উপরে না, উপরতলার রুমে ডাকছে। কি ঋতু, কিছু বলবে নাকি? আমি আপনার সাথে প্রেম করব, তো তাই ডাকলাম। কি? আরে আপু ডাকছে তোমাকে, আপুর রুমে। আচ্ছা। তারপর আমি ঐশীর রুমের সামনে এসে দেখলাম দরজাটা খোলাই আছে, তাই কোনো প্রকার শব্দ না করে সোজা রুমে প্রবেশ করলাম। আর রুমে প্রবেশ করতে যেটা দেখলাম তা দেখে আমি অবাক হয়ে গেলাম। ওই রুমে প্রবেশ করার আগে অনুমতি নিতে হয়, সেটা জানো না? সরি, একদম ভুলে গেছিলাম। আর দেখলাম রুমের দরজা খোলা, তাই তো। তাই বলে না বলেই ঢুকবা? আরে আমার বউর রুমে প্রবেশ করতে অনুমতি নিতে হবে নাকি? বিয়ে না করে বউ হয় কিভাবে? তুমি কি ঝগড়া করতে আমাকে ডাকলে? সরি, আর করব না। আর আপনি যে পুলিশ, এটা আমাকে আগে বলো নাই কেন? বললে কি হতো? কচু হতো। রাগ করে মুখ ঘুরে নিল। আমি চুপ করে ওকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে বললাম, এটা তো আমার মিশন ছিল, তাই বলি নাই। তুমি আমাকে চুমু দিলা কেন? আমার বউকে আমি যা ইচ্ছা তাই করব, তাতে তোমার কি? ঐশী কিছু বলার আগে ঋতু বলে উঠল, আমি তো সব দেখে ফেললাম, এখন কি হবে? কি আর হবে, শালেই তো দেখছে। তারপর আর কি, সব তো হয়ে গেল। আপনারা এবার লাইক দিয়ে পরের গল্পের জন্য অপেক্ষা করুন।